শুভ বিকেল। এই সুন্দর বিকেলে আমি আপনাদের সামনে হাজির হলাম একটা বই নিয়ে আলোচনা করব সেজন্য। তো এই বইটা নিয়ে আর বইটার সাথে আমার সুদীর্ঘ 23 বছরের একটা আত্মিক সম্পর্ক রয়েছে এবং আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ এই বইটা। কেন, কিভাবে, সেটাও এই বইয়ের মধ্যেই লেখা আছে, বইটা পড়লেই সেটা বোঝা যাবে। তো বইটার নাম আগে আমি আপনাদেরকে একটু দেখাই বড়। বইটি হচ্ছে রস্ট্রাম থেকে আব্দুল্লাহ আবু সাইদ স্যারের বই। বইটি তো আমার কাছে গুরুত্বপূর্ণ, আমি আগেই বলেছি, এবং এখানে স্যারের একটা অটোগ্রাফও আছে, আমি সংগ্রহ করতে পেরেছি। এবং স্যারের অটোগ্রাফ কিন্তু বেশ আর্টিস্টিক। এবং রস্ট্রাম এই শব্দটাও আমি এই বই থেকেই আমি প্রথম দেখেছি আসলে। কিন্তু এই রস্ট্রামটা কি? তো প্রচ্ছদের মধ্যে আমরা দেখছি যে একজন ব্যক্তি একটা কথা বলার একটা বস্তুর মধ্যে দাঁড়িয়ে আছে। আসলে আমি এমনই একটা মূর্খ বোকা ছিলাম যে আসলে রস্ট্রামকে আমি জানতাম না। তো আমি মনে করতাম যে এটা হচ্ছে মনে হয় কথা বলার স্ট্যান্ড, কিন্তু এখন এই বইটা পড়ার পরে বুঝতে পেরেছি এটা হচ্ছে রস্ট্রাম। এবং বইটি মূলত আব্দুল্লাহ আবু সাইদ স্যারের যে বক্তব্য, বিভিন্ন জায়গায় তিনি যে আমাদের জন্য মণিমুক্তা রক্তপাত রত্ন ছড়িয়ে ছিটিয়ে গেছেন, তারই একটা সংকলন। এবং এই সংকলনটি এটি 2000 সালে প্রকাশিত হয়েছিল। এখন কিন্তু রস্ট্রাম থেকে বইটি আর পাওয়া যায় না, এটা আমার সংগ্রহে আছে। আর এর একটা শিশু কিশোর একটা সংস্করণ আছে স্যারের বক্তৃতার, সেটা হচ্ছে ব্রাহ্মণের বাড়ির কাকা, তো ওটাও পাওয়া যায় না। পরবর্তীতে কিন্তু স্যারের 3 খণ্ডে বই বের হয়েছে, প্রাণ থেকে প্রাণে। আমার সংগ্রহে সব কয়টাই আছে, কিন্তু রস্ট্রাম থেকে আমি বলেছি এই বইটার সাথে আমার আত্মিক একটা সম্পর্ক আছে। তো কিভাবে সেটা একটু বলি। আমি দেখা গেছে যে মানুষের সবার জীবনে কিছু এমন একটা সময় যায় যে খুবই অন্ধকার। তো আমি আমার জীবনের ওই সময়টাকে বলি অন্ধকার। তো আমার কোনো পড়ালেখা করতে ভালো লাগতো না, কোনো ধরনের পড়ালেখাই করতে ভালো লাগতো না। কেন, সেটা বইটার পড়তে যেয়ে আমি সেটা টের পাই। তো এবং এই বইটাই কিন্তু আমাকে সেই মানে অন্ধকার থেকে একটু আলোর দিকে নিয়ে এসেছে। তো বইটার মধ্যে আমার পরিচয় হলো একটা ভ্রাম্যমাণ লাইব্রেরিতে আমি এই বইটা পেলাম, এবং স্যারের নামের একটা চৌম্বক শক্তি আছে সেখান থেকে। আমি তো যেহেতু পড়ালেখা করতে আমার ভালো লাগে না, তাই সব থেকে চিকন দেখে এই বইটা পেলাম। তো এখানে আমি বইটা পড়তে পড়তে একটা ঘটনা পাই আমি। তো ঘটনাটা হচ্ছে এমন, পাঠচক্রের মধ্যে দেখা যায় যে বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা এই পাঠচক্রে আসে। তো সাধারণত খুবই চটপটে, আত্মবিশ্বাসী, সপ্রতিভ, কথা বলায় খুব ভালো, এই ধরনের শিক্ষার্থীরাই সাধারণত মনোযোগ পায় এবং তারা সামনের সারিতে বসে থাকে। আবার কিছু ধরনের শিক্ষার্থী থাকে যারা খুবই গোবেচারা, মুখ চোরা, কথাবার্তা তেমন ভালো বলতে পারে না, ওরা পিছনের সারিতে বসে। তো একবার কেন্দ্রের পাশে একটা বস্তিতে আগুন লেগে যায়। আগুন লেগে যাবার পরে দেখা গেল যে যারা খুব ভালো শিক্ষার্থী তারা শুধু নির্দেশনা দিচ্ছে বা অর্ডার করছে, এই এটা করো, ওটা করো, পানি আনো, বালতি আনো ইত্যাদি, কিন্তু তারা কাজ করছে না। আর পিছনের সারিতে যেসব গোবেচারা ছেলেগুলো বসা ছিল তারা কিন্তু ঠিকই বস্তিতে চলে গেল আগুন নেভানোর কাজে, এবং তারা প্রাণান্ত চেষ্টা করে আগুন নিভিয়ে একদম ক্লান্ত বিধ্বস্ত হয়ে তারপর কালি ঝুলি মেখে আসলো তারা কেন্দ্রে। তখন ছেলেগুলোকে দেখে স্যারের যেটা মনে হলো, তিনি যা বলছেন, ছেলেগুলোর জন্য খুব মমতা হলো আমার। মনে হলো আমাদের কেন্দ্রের যে মূল্যায়ন ব্যবস্থা, তাতে মেধার দিক থেকে সাদামাটা অথচ হৃদয়ের দিক থেকে শক্তিশালী এই ছেলে মেয়েদেরকে পুরস্কৃত করার তো কোনো ব্যবস্থা নেই। নম্বর কি পাবে শুধু স্বার্থপর মেধা, লোভাতুর বুদ্ধিবৃত্তি? হৃদয় নয়, ভালোবাসা নয়, মানবিক অনুভূতি নয়?
তো এই প্রশ্নগুলো, এই কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেল। কারণ দেখা গেল যে আমি তথাকথিত কোনো একটা খুব ভালো একটা বিষয় আমি পড়তাম, মানে তথাকথিত খুব মেধাবী একসময় ছিলাম হয়তো, লোকে বলে, হ্যাঁ। তো বাংলাদেশের সব থেকে ব্রিলিয়ান্ট ছেলে মেয়েদের ওখানেই সব সমবেত হয়েছে ওই জায়গাটার মধ্যে। এখন এটা তো স্বাভাবিক যে যারা খুব ব্রিলিয়ান্ট ধরনের শিক্ষার্থী, ওদের মধ্যে কিন্তু এক ধরনের স্বার্থপরতা কাজ করে। তা যেহেতু বাংলাদেশের ছেকে তুলে আনা সব থেকে ব্রিলিয়ান্ট শিক্ষার্থীদের সমাবেশ সেখানে, সব থেকে স্বার্থপর শিক্ষার্থীরাও সেইখানে, এবং আমিও এর ব্যতিক্রম না। আমার হৃদয়ের উপরও স্বার্থপরতার ধুলো আমার হৃদয়টাকে চাপা দিয়ে রেখেছে, স্বার্থপরতার ধুলো। এখন কিন্তু আমার হৃদয় তো এই ধুলার মধ্যে পড়ে আঁকুপাকু করছে। তো এর মধ্যে স্যারের এই কথাগুলো আমার সেই হৃদয়ের ধুলাটাকে একটু সরিয়ে দিল, একটা কালো মেঘের ছায়া সরিয়ে দিয়ে একটু আলো প্রবেশ করিয়ে দিল সেখানটাতে। আমি যেন নিস্তার পেলাম। এবং এই বইটার মধ্যে বারবার বলা হচ্ছে যে বোকা হও, বোকা হও, মানে নিজের স্বার্থের প্রশ্নে বোকা হওয়ার কথা বলা হয়েছে। এবং আমি তো বোকা, সুতরাং বইটা তো আমার খুবই ভালো লেগে যাবে। এবং এই বইটা আমার ওই সময়টার যে পড়ালেখার প্রতি একটা মোটিভেশন হিসেবে কাজ করেছিল। এবং এখানে দেখা যায় যে তিনি বিভিন্ন বিষয়ের উপরে কথা বলেন। কখনো তিনি বিদ্যাসাগরের উপরে কথা বলছেন, কখনো তিনি যৌবন নাকি বার্ধক্য, মানুষের জীবনে কোনটা শ্রেষ্ঠ সময়, সেই বিতর্কর অনুষ্ঠানে তিনি মডারেটর হিসেবে কথা বলছেন। কখনো তিনি থিয়েটারের অনুষ্ঠানে যে কথা বলছেন, কখনো তিনি চলচ্চিত্র চক্রে যে কথা বলছেন, কখনো তিনি পাঠচক্রের যে শিক্ষার্থীদের যে উদ্বুদ্ধ করবেন সেই ধরনের প্রোগ্রামে তিনি কথা বলছেন, কখনো তিনি ক্যান্সার সোসাইটিতে যে কথা বলছেন। এবং দেখা যাচ্ছে যে এক এক ধরনের অনুষ্ঠানের বিষয় এক এক ধরনের, এত বিষয় বৈচিত্র্য ধরনের অনুষ্ঠানে তিনি গিয়েছেন, সেখানে তিনি এত বৈচিত্র্যময় কথা বলেছেন। বইটা পড়তে পড়তে জাস্ট মনে হচ্ছিল যে একটা মানুষ এত রকম বিষয় নিয়ে এত ধরনের তথ্যবহুল কথা কিভাবে বলতে পারেন। এটা সত্যি যারা পাবলিক স্পিকিং দক্ষ হতে চান, এই বইটা তাদের অবশ্যই পড়তে হবে। এবং এই বইটা পড়ার একটা মজা হচ্ছে, বইটা পড়তে গেলে স্যারের কণ্ঠস্বর শুনতে পাওয়া যায়, মনে হয় যে ওই অনুষ্ঠানটার মধ্যে আমি আছি। সেখানে কেউ স্যারের একটা কথা শুনে হেসে ফেলছে, সেই শব্দটা শোনা যাচ্ছে। কেউ স্যারের কথায় ফোড়ন কাটছে, স্যার ওটার উত্তর দিচ্ছেন, খুবই কুললি উত্তর দিচ্ছেন। সেই বিষয়গুলো কিন্তু একদম অনুভব করা যায়। যেমন একবার তিনি বলছিলেন, মাটির কথা বলছিলেন, শেখ সাদির শের থেকে মাটির কথা বলছেন। সাধারণত মাটির তো ঘ্রাণ সুন্দর হয় না, মাটির ঘ্রাণ তো মাটির মতনই হয়। তো কবি শেখ সাদির কাছে মনে হচ্ছে যে এই মাটির ঘ্রাণ কিভাবে এত সুন্দর হলো। তিনি মাটিকে জিজ্ঞেস করলেন, তখন মাটি বলল যে এই ঘ্রাণ তো আমার নয়, আসলে আমার এই মাটিতে একটা অনেক বড় একটা বর্ষাই গোলাপের গাছ জন্মেছিল। তো বর্ষাই গোলাপ কি সেটা তো আমার জানার কথা না, কিন্তু স্যার এমনভাবে বর্ণনা করলেন, আমি দেখলাম যে একটা অনেক বড় গোলাপ গাছ, অনেকগুলো ফুল ফুটেছে, সুগন্ধি ফুল, ফুলের পাপড়িগুলো ঝরে ঝরে মাটিতে পড়ছে, এবং সেই পাপড়ির সুঘ্রাণ মাটিতে মিশে যাচ্ছে, এবং সেই সুঘ্রাণে মাটিও সুগন্ধি হয়ে উঠেছে। অর্থাৎ সুন্দরীর সংস্পর্শে যে মাটিও সুন্দর হয়ে উঠছে। সুতরাং বই পড়লেও আমরা শ্রেষ্ঠ মানুষদের সংস্পর্শে থাকতে পারবো। আমরা বই পড়া মানে হচ্ছে শ্রেষ্ঠ মানুষদের সান্নিধ্যে থাকা, তাদের সাথে কথা বলা। আমি বই পড়ছি মানে আমি সক্রেটিসের সাথে কথা বলছি, প্লেটের সাথে কথা বলছি, রবীন্দ্রনাথের সাথে কথা বলছি, নজরুলের সাথে কথা বলছি। শুধু কথা বলছি না, আমি তাদের সাথে তর্ক করছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি। সুতরাং এই শ্রেষ্ঠ মানুষদের সংস্পর্শে যখন একজন মানুষ থাকবে, তখন তার মধ্যেও তো কিছুটা শ্রেষ্ঠত্ব এসে
জায়গা করে নেবে। তো আমি এই স্যারের এই কথাগুলোতে এত মোটিভেটেড হলাম, আমার মনে হলো যে আমি সুন্দরের সংস্পর্শ পাওয়ার একটা লোভ আমার মধ্যে তৈরি হয়ে গেল, আমার শ্রেষ্ঠ মানুষের সংস্পর্শ পাওয়ার একটা লোভ তৈরি হয়ে গেল, এবং তখন থেকে কিন্তু আবার আমি বই পড়াটা শুরু করি। তো এখন এটাই বর্তমান বাস্তবতার দিকে যদি আমরা চিন্তা করি, আমরা সুন্দরের সংস্পর্শ থেকে কতটা সরে যাচ্ছি, যেখানে আমাদের সক্রেটিস, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর বা আরও বড় বড় শ্রেষ্ঠ মানুষদের যে বইগুলো, সেই বইগুলো থেকে দূরে সরে যেয়ে আমরা কিসে মজে আছি? আমরা মজে আছি হিরো আলম, তারপর কি লায়লা, এই ধরনের মানুষদের সাথে মজে আছি আমরা। তাহলে আমাদের মানটা আমরা নিজেরাই কিন্তু নষ্ট করছি। যেখানে আমাদের সুযোগ আছে শ্রেষ্ঠ মানুষের সাথে, শ্রেষ্ঠ সুন্দরের সাথে, সুন্দরের সংস্পর্শে থাকার সুযোগ আছে, সেটা তো আমরা নিজেরাই নষ্ট করছি। এবং এই বইটাতে যে প্রথমেই বললাম যে মূল্যায়ন, মেধার মূল্যায়নের জায়গাগুলোতে তো আমরা হৃদয়ের মূল্যায়নটা করা হয় না, আমাদের শিক্ষা ব্যবস্থাটাই এই ধরনের। তো এই কথাগুলো কিন্তু বারবার এসেছে। আমি আরেকটা উক্তি আমি পড়ে শোনাই। যেমন তিনি বলেছেন যে আমাদের দেশ আজ যার অভাবে মরে যাচ্ছে সেটা বুদ্ধিমান মানুষ নয়, সে বেদনাবিদ্ধ, চিন্তাশীল, আত্ম উৎসর্গিত মানুষ। এবং সত্যি আমরা এখন খুব বলছি মেধার মূল্যায়ন করতে হবে, মেধার, এখন এই মেধা বিষয়টা কি আসলে? মেধার সাথে তো যদি সততা না থাকে, দেশপ্রেম না থাকে, আর অন্যের প্রতি যে এমপ্যাথি আমরা বলি বা সহানুভূতি বলি, এই বিষয়গুলো, মানবিক গুণগুলো যদি না থাকে, প্রাণবিকতা যদি না থাকে, তাহলে এই মেধাটা তো আমাদের জন্য আসলে ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। আর এই যে বলছিলাম একটু আগে যে কিছু থাকে যে যারা গলাবাজিতে ওস্তাদ, এবং সত্যিই দেখা যাচ্ছে, কিছুদিন আগেও আমরা একটা উদাহরণ দেখলাম, একটা বাচ্চা মেয়ে, দেখা গেল যে সে আসলে মাইলস্টোনের শিক্ষার্থী না, কিন্তু গলাবাজিতে সে কতটা ওস্তাদ। এবং এই ধরনের মানুষগুলাই দিকে কিন্তু আমরা বেশি মানে আকৃষ্ট হচ্ছি আমরা এই ধরনের। তাহলে এত ছোটবেলা থেকেই আমাদের শিক্ষার্থীগুলো এমন হয়ে যাচ্ছে, তো এই জায়গাগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। এবং এবং সেই মেয়েটির কথা যদি আপনি শোনেন, মেয়েটি কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান, কথা শুনলেই বোঝা যাচ্ছে, কিন্তু বুদ্ধি কি আমাদের একমাত্র আরাধ্য বিষয়? এটা নিয়েও কিন্তু সুন্দর একটা উদাহরণ পাওয়া যায় স্যারের আরেক বক্তব্যে। এটিও বই পড়া বিষয়ক একটা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলছেন। তো কথা বলতে বলতে বিভিন্ন ধরনের মিষ্টির কথা আসছে, কত রকম মিষ্টি হয়, চমচম হয়, পান্তুয়া হয়, রসগোল্লা হয়, তারপর রসমালাই হয়, কত ধরনের মিষ্টি, অনেকগুলো মিষ্টির নাম এসেছে। এখন মিষ্টি খেতে আমাদের সবার খুব ভালো লাগে। মিষ্টি কেন মিষ্টি? সে কারণ আমরা মিষ্টি খেয়েছি, মিষ্টির সম্পর্কে আমরা জানি, তাই মিষ্টি আমাদের কাছে মিষ্টি লাগে। তাহলে এটুকু বলার পর স্যার তখন বলছেন যে ঠিক তেমনই বই পড়লেও যে আমাদের ভালো লাগবে, বইয়ের মধ্যেও যে মিষ্টতা রয়েছে, সেটাও তো আমরা বই না পড়লে জানতে পারবো না। বইটা পড়লে তখন আমরা সেই বইয়ের যে সৌন্দর্যটা আমরা বুঝতে পারবো। তখন একজন মাঝখান থেকে ফোড়ন কাটলো, এই তো লাইনে এসেছে, এতক্ষণে লাইনে এসেছে। তো তখন স্যার আবার বললেন যে দেখেছো, ও কিন্তু বুঝে ফেলেছে, ওর মাথায় কত বুদ্ধি, এত এত বুদ্ধি নিয়েও মানে ঘুমায় কি করে আমাদের। এবং স্যার এটাও বলেন তখন, আমাদের দেশ এখন যার অভাবে কাঁদছে সেটা বুদ্ধি নয়, সেটা হচ্ছে শুভত্ব। এবং সত্যি বাংলাদেশের মানুষ কিন্তু সত্যিই অনেক বুদ্ধিমান, কিন্তু বুদ্ধির সাথে শুভত্বটা যদি যোগ হতো, তাহলে সেই বুদ্ধিটাও হয়ে যেত আরও সুন্দর, এবং আমরাও সুন্দরের সংস্পর্শটাই বেশি করে খুঁজতাম। আমি আরও কিছু স্যারের এই বই থেকে আরও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেমন বার্ধক্য নাকি যৌবন, এই বিষয়ে একটা বিতর্ক হচ্ছিল, রম্য ধরনের বিতর্ক, যেখানে যাদের বয়স 30-এর কম তারা বার্ধক্যের পক্ষে খুব জোরালো বক্তব্য দিল, আবার যাদের বয়স 30-এর বেশি তারা হচ্ছে গিয়ে যৌবনের পক্ষে, তারা হচ্ছে কি খুব জোরালো বক্তব্য দিল। তো এই বক্তব্য শেষে স্যার মডারেটর হিসেবে যা বলছেন, স্যারের মতে
জীবনের সব বয়সী শেষ কথায় সুন্দর, যদি অবশ্য তাকে সুন্দর করে তোলা যায়। প্রশ্ন হতে পারে, কি করে এই জীবনকে আমরা অর্থময় আর সুন্দর করতে পারি? উত্তর একটাই, জীবনকে ভালোভাবে, পরিপূর্ণভাবে, সুপ্রচুরভাবে সুব্যবহার করে। এবং তিনি আরো বলেছেন, আমরা যারা দীর্ঘদিন বেঁচে জীবনকে দীর্ঘায়িতভাবে অপচয় করেছি, আজ আমাদের হাতে যে অল্প কিছু সময় আছে তা আমরা সুন্দরভাবে ব্যবহার করি। আর আপনারা যারা অল্প দিন এই পৃথিবীতে বেঁচে আছেন, জীবনকে অপচয় করছেন, তাদের সামনের অফুরন্ত সময়কে তারা সুন্দরভাবে, সুপ্রচুরভাবে ব্যবহার করুন। এভাবেই আমরা সবাই মিলে মানব জীবনে সার্থকতার ফুল ফোটাই। এই যে এত সুন্দর সুন্দর কথা স্যার ছেকে ছেকে কোথা থেকে যে আনেন, এবং প্রত্যেকটা বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি কথা বলতে পারেন। আবার ক্যান্সার সোসাইটিতে যে যখন তিনি কথা বলছেন, তখন দেখা যায় যে আমরা জানি যে স্যার সাহিত্য, শিল্প, সংস্কৃতির জগতের একজন মানুষ, কিন্তু ক্যান্সার সোসাইটিতে যে তিনি বিজ্ঞান, যেহেতু ক্যান্সারের বিষয়টাই বিজ্ঞান সংশ্লিষ্ট, তিনি সেখানে বিজ্ঞান বিষয়ক এত তথ্যবহুল বক্তব্য দিয়েছেন, অবাক হতে হয় যে একটা মানুষ এত কিছু কিভাবে জানে। এবং সেখানে যে চিকিৎসা বিজ্ঞানী বা সায়েন্টিস্ট, তাদের সাথে যে ডাক্তারদের যে কোন জায়গায় অমিল, এই বিষয়গুলো কিন্তু আমি আগে কখনো ভেবে দেখিনি। স্যার বলছেন এখানে যে সায়েন্টিস্টরা একটা অ্যাবস্ট্রাক্ট পৃথিবীর মানুষ, কারণ সায়েন্টিস্টরা ল্যাবে কাজ করে, তারা জনমানুষ থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকে তারা। আর তারা যেই ধরনের গবেষণাগুলো করে, গবেষণার ফলাফলগুলো নিয়ে সরাসরি কাজ করে হচ্ছে ডাক্তাররা সরাসরি, এবং সেই সেই গবেষকদের সেই কাজগুলো নিয়ে ডাক্তাররা সরাসরি মানুষদের সাথে কাজ করছেন। এবং আমাদের মানব জীবনে যে ডাক্তাররা কিভাবে ওতপ্রোতভাবে জড়িত, সে কথাটাও তিনি এত সুন্দর করে বলেছেন। কারণ স্যারের অনেক ছাত্রই আজ ডাক্তার, এবং তিনি বলেছেন, তাদের সঙ্গে দেখা হলেই বলি, তোমাদের কারো না কারো সামনে হয়তো আমার মৃত্যু হবে, কেবল জানি না কার সামনে হবে। ডাক্তারের সাথে আমাদের যোগাযোগ এমনই নিবিড়, বেঁচে থাকার সময়ও যেমন, মরে যাবার মুহূর্তেও তেমনই। ডাক্তাররা আসলে আমাদের জীবনে প্রতিনিয়ত এভাবেই মিশে আছেন। তারপর ধূমপান নিয়ে স্যারের যে চিন্তা, দেখা যায় যে যারা ধূমপান করেন সাধারণত আমরা ওই মানুষদেরকে সাধারণত দোষারোপ করে থাকি, যে মনে করি ব্যক্তির নিজের দোষেই তিনি ধূমপায়ী হয়ে উঠছেন। কিন্তু এখানে তো রাষ্ট্রেরও একটা বড় দায় আছে। কেমন দায়? এটা স্যার বলছেন যে রাষ্ট্রেরও একটা সমাজ কল্যাণমূলক ভূমিকা আছে। মানুষের রক্তে ভেজা টাকা না হলে একটা রাষ্ট্রের আসলেই কিছু আসে যায় না। সেটাকে অন্যভাবে সংগ্রহ করা যেতে পারে। রাষ্ট্রের জন্য টাকা দরকার, কিন্তু সে টাকা তো অন্যভাবেও সংগ্রহ করা যেতে পারে। মানুষের রক্তে ভেজা টাকাই হতে হবে কেন? তো এই যে এটা রাষ্ট্রের এটা ভাবার বিষয়। কিন্তু রাষ্ট্র যেভাবে আজ কিছু কোটি টাকা ট্যাক্সের লোভে প্রতি বছর নিজের দেশের লক্ষ লক্ষ মানুষকে মরতে দেয়, একে কি দেশাত্মবোধ বলা যায়? রাষ্ট্রনায়কদের জাতীয় কল্যাণের চিন্তাটা আজও আমার কাছে অস্পষ্ট। শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে সিগারেটের প্যাকেটের উপর লিখে দেওয়া হচ্ছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অথচ ধূমপানকে বন্ধ করার বা উৎপাদন কমিয়ে একে ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যাবার জন্য রাষ্ট্র কোনো পদক্ষেপ নিচ্ছে না। এবং এটা রাষ্ট্র শুধুমাত্র সিগারেটের প্যাকেটে ধূমপান যে কতটা ক্ষতিকর ওইটুকু লিখেই দায় সারছে, এর বেশি কিন্তু কিছু করছে না রাষ্ট্র, যে মানুষ যে ধূমপান থেকে ফিরে আসবে। শুধু ধূমপান কেন, এখন তো আমরা দেখতে পাচ্ছি মাদকের ক্ষেত্রেও একই ব্যবস্থা। আমরা মাদকের ক্ষেত্রে দায় করি যে ব্যক্তি হতাশা থেকে, ব্যক্তি ব্রোকেন ফ্যামিলির সন্তান হলে, ব্যক্তি অসফল হলে, জীবনে ব্যর্থতা থেকে সে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, একাকিত্ব থেকে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। কিন্তু মাদক যে চারিদিকে এত সুলভে পাওয়া যাচ্ছে, হাত বাড়ালেই মাদক পাওয়া যাচ্ছে, মাদকের কাছে যেতেও হচ্ছে না, মাদকই চলে আসছে আমার কাছে, রাষ্ট্রের এই দায়টা তো রাষ্ট্র নিচ্ছে না।
তাহলে আমাদের ব্যক্তিগত জীবনের যে সংকট, সেই সংকটটাকেই বড় করে দেখিয়ে রাষ্ট্র কিন্তু নিজের দায় মুক্তি খুঁজে যাচ্ছে। রাষ্ট্রের এই জায়গাগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। তারপর স্যার তো খুব মজা করে কথা বলেন, সব কিছুর মধ্যেই মজা আছে, এবং স্যারের রসিকতাগুলো এত সূক্ষ্ম। যেমন এখানে ক্যান্সার নিয়ে কথা হচ্ছিল, তো ক্যান্সার তো আসলে নিয়মিত যদি একজন মানুষ নিজেকে চেক আপের মধ্যে রাখেন, তাহলে প্রাথমিক পর্যায়ে যদি ক্যান্সার থেকে থাকে, তাহলে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়লে চিকিৎসা করাটা সহজ হয়। তো স্যারও একসময় কোলোনোস্কোপি করতে গেলেন, এবং কোলন ক্যান্সার কিন্তু খুবই বাংলাদেশে এখন বেশ সাধারণ একটা ঘটনা হয়ে গেছে। যেমন হুমায়ুন আহমদও কিন্তু কোলন ক্যান্সারেই মারা গিয়েছেন। এর কারণ তো কিছুটা এটা ঠিক যে বাংলাদেশের মানুষ তার নিজের পরিপাকতন্ত্রের উপর আসলে যত্নশীল নয়। তো যাই হোক, কোলোনোস্কোপি যেটা করা হয়, যে পদ্ধতিটা হচ্ছে যে মানুষের যে মলাশয় থাকে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করাটাই কোলোনোস্কোপি। তো স্যার একবার কোলোনোস্কোপি করতে গেলেন, তো এবং তিনি সেই প্রসঙ্গে বলছেন যে খুব সৌজন্যের সঙ্গে ডাক্তাররা যে তা করলেন তা আমি বলবো না। জাস্ট একটা লাইন, কিন্তু এটার মধ্যে এত সুন্দর সূক্ষ্ম রসিকতা। আমি তো ওই অনুষ্ঠানের মধ্যে সবার হাসির শব্দ শুনতে পাচ্ছি, এবং নিজেও এসেছি আমি এটা ভেবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আসে যে একটা রসিকতাও কত সুন্দরভাবে করা যায়। তারপর আরও দেশ ভাবনা চলে এসেছে স্যারের এই বক্তব্যগুলোর মধ্যে। আমি সেই বিষয়গুলো আসছি আস্তে আস্তে, যেমন কিভাবে গবেষণা করতে হয় বা এই বিষয়গুলো এসেছে। আমি একটু পড়ে শোনাই, তাহলে বোঝা যাবে কথা যেন। যেমন দেশে নিয়ে ওই সময়টাতে আমি এই বইটা তো 2000 সালে প্রকাশিত বই, তো আজ থেকে আরো 26 বছর আগের কথাই। লেখাগুলো বা স্যারের বক্তব্যগুলো, এগুলো তো আসলে লেখা নয়, স্যারের বক্তব্য বিভিন্ন জায়গায় তিনি বক্তৃতা করেছেন। তো বক্তৃতাগুলো তো আরো কয়েক বছর আগের কিছু সংগ্রহীত বক্তৃতাগুলোই এখানে বই আকারে প্রকাশিত হয়েছে। তো তাহলে আরো বাংলাদেশের বয়স তখন আরো কম ছিল। তো ওই সময়টাতে তিনি বলছেন যে আজকের সরকার যদিও আমাদেরই সরকার, তবু রাতারাতি তাদের কাছে অভাবিত কিছু প্রত্যাশা করে লাভ নেই। আমরা যদি এই স্যারের এই কথাগুলো শুনি, ওই সময়ের বাংলাদেশের সাথে কথাগুলো যতটা প্রাসঙ্গিক ছিল, আজ এতটা বছর পরে, এমনকি জুলাইয়ের এত বড় একটা গণ অভ্যুত্থানের পরেও কিন্তু একইভাবে প্রাসঙ্গিক রয়েছে। এক চুলও এদিক ওদিক করা যাবে না। আমরা আবার একটু দেখি। আমাদের আজকের সরকার যদিও আমাদেরই সরকার, তবু রাতারাতি তার কাছে অভাবিত কিছু প্রত্যাশা করে লাভ নেই। এই সরকার বিদেশি পরিত্যক্ত ওই সরকারগুলোরই যুগ যুগান্তের ক্লেদ আর পাপের সন্তান। এই সরকারের সেই শক্তি নেই। সরকার নিজেই বিভ্রান্ত, হতাশ, জনবিচ্ছিন্ন, আর নিজের অবৈধতার অভিশাপে নিজেরই অন্ধকারে নিমজ্জিত। জাতির ভেতরকার শক্তিকে জাগ্রত করেই আমরা কেবল এর সমাধান করতে পারব। আমার যা তা পাওয়ার দায় দায়িত্ব আমাকেই নিতে হবে। সত্যি আমাদের দেশের যে সংকট, এগুলো আমাদের জনগণের, আমাদের নিজেরও, রাষ্ট্রেরও। এবং এই যে একটা কথা যে আমাদের সরকার এখন পর্যন্ত যত সরকার এসেছে, এই সরকারগুলো বিদেশি পরিত্যক্ত ওই সরকারগুলোরই যুগ যুগান্তের ক্লেদ আর পাপের সন্তান। এখন পর্যন্ত কোনো পরিবর্তন কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। তারপর রাষ্ট্রগুলোর মধ্যে যে গবেষণা প্রক্রিয়াগুলো হয়, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির জন্ম জয়ন্তী উপলক্ষে যে অর্থের অপচয়গুলো হয়, সেটার একটা উদাহরণ আমরা দেখি। এবং অর্থের অপচয় না করে আসলে ওই ব্যক্তিদেরকে নিয়ে কি করা যেতে পারে, সেটা নিয়ে স্যারের আইডিয়াটা একটু পড়ে শুনি। যেমন নজরুলের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবছর খরচ করবে বিরাট অঙ্কের টাকা, কে সরকার করবে। এবং তিনি কিন্তু যেই সরকারের আমলে ঘটছে, ওই সরকারের আমলেই তিনি এই কথাগুলো বলছেন। হ্যাঁ, এখন বিরাট অঙ্কের টাকা কিভাবে, তো আতশবাজি পুড়িয়েও টাকা শেষ করা চলে, বা শুধু রণসঙ্গীতের ঢোলের আওয়াজের জন্য শেষ করে দেওয়া চলে।
তার চেয়ে যদি এই সরকার একটা প্রোগ্রাম নিয়ে বলতো আমাদের দেশের 200 মানুষকে নজরুলের উপর বিশেষজ্ঞ করে তুলতে চাই, নজরুলের কবিতা সাহিত্য সঙ্গীতের উপর ব্যাপক পড়াশোনা করিয়ে এমন 200 জন সুযোগ্য লোককে গড়ে তুলব যারা হবে এদেশে তার সাহিত্য সঙ্গীতের ধারক বাহক। অথচ এর খরচ এর অর্ধেকের বেশি হতো না, কিন্তু নজরুলের অস্তিত্বকে এদেশ আগামী 50 বছর বাঁচিয়ে রাখার মতো রক্ষক সম্প্রদায় তৈরি হয়ে যেত, এবং একবার তৈরি হলে পুরুষানুক্রমে সে ধারা অব্যাহত থাকে। তো এই বিষয়গুলো, এই যে আইডিয়া, যেহেতু এখানে এইভাবে নজরুলের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য যে গবেষক তৈরি করা, 200 জন গবেষক তৈরি করা, এতে তো খরচ কম হলে তো আসলে সরকার, দুর্নীতিগ্রস্ত একটা সরকার তো সেই পথে হাঁটবে না আসলে। তো এই যে এই বিষয়গুলো আসলে আমরা তো ভাবিই না। তারপর আরো কিছু বিষয়, যেমন বাংলাদেশের মানুষ, আমরা বারবার বলছি বাংলাদেশের মানুষের আদর্শ নাই। যেই কথাটা আমাকে এই ক্ষেত্রে খুব বেশি ভাবিয়েছে, আমি এখনো এই বিষয়টা ভাবি, যে তিনি যা বলছেন একটু পড়ে শোনাই। আমাদের দেশের মানুষের আসলে আদর্শ আশা করা উচিত না, কেন আমি বলি। আজ যখন এই জাতির দূর অতীতের দিকে চোখ ফেরাই, তখন এর কোন চেহারা আমাদের চোখে ভাসে? অনাহার ক্লিষ্ট নির্জীব একটা সুবিশাল জনগোষ্ঠী, পৃথিবীর জন্মের পর থেকে আজ পর্যন্ত যারা প্রায় কিছুই পায়নি। রুটি, মাখন, জ্যাম, জেলি, পনির, না কোনো কিছুই খাওয়া হয়ে ওঠেনি এদের আজও। একটা ভালো জামা গায়ে দেয়নি এরা, ভালো সোফায় বসেনি, একটা ভালো বিছানায় শোয়নি। এমনই সময় এই উপবাস ক্লিষ্ট মুমূর্ষ মানুষের সামনে প্রায় অলৌকিক ঘটনার মতো বৈষয়িক সুযোগের কোটি কোটি দরজা একসঙ্গে হঠাৎ করে খুলে গেছে। কেবল দেশের নয়, সারা পৃথিবীর সমস্ত সুযোগ আজ তার সামনে অবারিত। হংকং, দুবাই, ব্যাংকক, সিঙ্গাপুর, নিউ ইয়র্ক, প্যারিস, সারা পৃথিবীর সমস্ত ঐশ্বর্য ভাণ্ডারের কোনো কিছুই আজ তার আয়ত্তের বাইরে নয়। ঐশ্বর্যের এই অবারিত হাতছানির সামনে দাঁড়িয়ে এখন এই মুহূর্তে সে কি করবে? আদর্শ আর মূল্যবাদের ধোয়া তুলে হাত গুটিয়ে বসে থাকবে? চোখের সামনে ইস্পৃত ঐশ্বর্যের অবাধ লুণ্ঠনকে অসহায়ের মতো তাকিয়ে তাকিয়ে উপভোগ করবে? আমার ধারণা শতাব্দীর পর শতাব্দী ধরে অন্ন, বস্ত্র, গৃহ, আশ্রয়হীন নিঃস্ব মানুষের যা করার কথা সে তাই করেছে। খুন করে হোক, মেরে হোক, কেড়ে হোক, আজ তাকে সব পেতে হবে। যুগ যুগান্তরের অসমাপ্ত স্বাদ, অচরিতার্থ বাসনাকে পূর্ণ করে নিতে হবে এই সুযোগে। মহান কথার ছেদ বুলিতে কান দিয়ে ঐশ্বর্যের এই অপ্রত্যাশিত সুযোগকে সে কিছুতেই হাতছাড়া করতে পারে না। এই সুযোগ আর আসবে না। সে জেনে গেছে এটা তার মূল্যবোধের যুগ নয়, এটা তার আত্মপ্রতিষ্ঠার যুগ। আজ আদর্শের ছেদ ও দোহাই তুলে, বৃত্তকে বর্বরতা আখ্যা দিয়ে, সম্পদ জড়ো করার উন্মাদনা থেকে তাকে নিরস্ত্র করতে গেলে তার প্রতি নিষ্ঠুরতাই করা হবে। এখন সে জড়ো করুক, পাহাড় করুক, লিপসায় ভোগে মাতাল হোক, স্বাদ মেটাক, তৃপ্ত হোক, তারপর প্রকৃতির নিয়মে একদিন সে আপনিই মূল্যবোধ উপহার দেবে। ওকে, তো প্রথমে তো আসলে মানুষের পেট ভরাতে হবে, তারপর তো আস্তে আস্তে তার মধ্যে মূল্যবোধ জাগ্রত হবে, তাই না? তো এত ক্ষুধার্ত মানুষ যে একটা ভালো জামা গায়ে দেয়নি, কখনো ভালো একটা সোফায় বসেনি, আজ তখন ক্ষমতায় সে চলে এসেছে, তখন তো সে হাত গুটিয়ে থাকবে না। এবং এই জন্যই আমরা দেখি যে এত হাঁসে, ওয়েস্টিনে যে এত হাঁসের মাংস খাওয়াই চলে, সো ওদেরকে এত দোষ দিয়েও লাভ নেই। তবে হ্যাঁ, মানে কোন প্রক্রিয়ায় আসছে আমার, মানে আমাদেরকে পরিবর্তনের কথা বলে যখন নিজেই ভোগবিলাসে কেউ রপ্ত হয়ে যায়, তখন বিষয়গুলো আসলে ভাবার, এটাও আমরা ভাববো। যা হোক, তারপর আরও কিছু কথা বলি স্যারের, যেমন পরিবেশের সংস্পর্শে আসলে আমাদের কিভাবে পরিবর্তন ঘটে, এগুলোও কিন্তু আমরা আসলে আমি কখনো আগে ভেবে দেখিনি। যেমন আমরা যখন কোনো রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে খাবারের দাম কিন্তু বেশ ভালো, বেশি থাকে, হ্যাঁ,
অত্যধিক দাম থাকলেও আমরা রেস্টুরেন্টে গেলে আমরা কিন্তু অত বেশি হইচই করি না, আমরা চুপচাপে কিন্তু সেই জায়গার বুঝেই আমরা জায়গাটার ভাবগম্ভীর্য রক্ষা করার জন্য আমরা কিন্তু আমাদের গলা কাটা দাম হলেও আমরা কিন্তু চুপচাপ সেটা দিয়ে আসছি ওই জায়গা, এবং রেস্টুরেন্টে যে ওয়েটার থাকে তাকেও আমরা টিপস দিয়ে আসছি, কারণ ওই পরিবেশটাই এমন, পরিবেশের প্রভাবে আমি কিন্তু ওই মানে আমার আচরণটা, মানুষ তার আচরণটা শান্ত রাখছে। আবার সেই একই ব্যক্তি যখন রিক্সাওয়ালার সামনে আসছে, রিক্সাওয়ালা 5টা টাকা বেশি যদি চায়, তখন সে 5 টাকার জন্যই সে রিক্সাওয়ালার সাথে ঝগড়া করছে, মারামারি করছে, পারলে গায়ে হাত তুলছে, একটা মব সৃষ্টি করে ফেলছে সেই একই মানুষ। কারণ পরিবেশ, সে যখন রিক্সাওয়ালার সংস্পর্শে আসছে তখন রিক্সাওয়ালার চারপাশে যে পরিবেশ সেই বিষয়গুলো তার মধ্যে প্রভাব ফেলছে। তাহলে পরিবেশ যদি সুন্দর না হয়, একটা সুন্দর পরিবেশের প্রভাব মানুষকে কিভাবে পরিবর্তন করে ফেলতে পারে সেই বিষয়গুলোই। এবং সেজন্য আমরা যখন আমাদের রাষ্ট্রে রমনা পার্কের মতন জায়গা যেমন দরকার, সুন্দর সবুজ কোলাহল মুক্ত, আবার একই সাথে আমাদের তো চকবাজারও রাস্তাটাও আছে, কিন্তু আমরা যদি মনে করি যে রমনা পার্ক এটা অকাজে পড়ে আছে, এতখানি জায়গা অকাজে পড়ে আছে, এইটাকেও একটা কর্মব্যস্ত একটা কিছু তৈরি করা হয়ে যাক, চকবাজারের মতন একটা কিছু তৈরি করা হোক, এখান থেকে আমাদের কিছু অর্থ আয় হবে। কিন্তু চকবাজারের যে রাস্তা, সেখানকার যে ক্লেদাক্ত পরিবেশ, সেই জায়গাটাকে আমরা আসলে পছন্দ করি কিনা। চকবাজারের ওখানে তো আসলে ব্যবসা করে অনেক টাকা আয় উপার্জন করা যায়, রমনা পার্কে তো আসলে কোনো আয় উপার্জনের জায়গা নাই। সেখানে আছে পানি আছে, গাছ আছে, পাখি আছে, কাঠবিড়ালি আছে, সুন্দর বাতাস আছে, আকাশ আছে। সেই জায়গায় বসলে মনের যে একটা পরিবর্তন হয় পরিবেশের প্রভাবে, সেটা তো চকবাজারে হয় না। তো বাংলাদেশের সবই যদি চকবাজারের মতনই তৈরি করে ফেলা হয়, সবখানেই যদি রাস্তাঘাট তৈরি করা হয়, সবখানেই যদি উন্নয়ন করা হয়, সবখানেই যদি, আমি বলতে চাই না আর কি তৈরি করা হয়, যে আমাদের তো খেলার মাঠও দরকার, আমাদের খেলার মাঠও দরকার, আমাদের লাইব্রেরি দরকার, আমাদের রমনা পার্ক দরকার, এই প্রয়োজনীয় জায়গাগুলোও তো আমরা দরকার। তো এই বিষয়গুলোই তিনি বলেছেন, হ্যাঁ, যে কেন আমাদের দরকার এবং পরিবেশের প্রভাব মানুষকে কিভাবে পরিবর্তন করে ফেলে। তারপর আরও একটা বিষয় আমি শেয়ার করি, যেমন কোনো এক গোষ্ঠী সবসময় বলতে চায় যে স্যার কখনো বঙ্গবন্ধুকে নিয়ে কথাই বলেন না, বঙ্গবন্ধুকে পছন্দ করে না। কিন্তু এই যে এই বই বা এই বক্তব্যগুলো তো আসলে অনেক আগে, সেখানেও অনেক সবসময় তিনি উদাহরণ দিয়েছেন, সুন্দর উদাহরণ দিয়েছেন বঙ্গবন্ধুর, এমনকি বাস্তবেও সবসময় আমি দেখে এসেছি। সুতরাং এ ধরনের কথাগুলোর কোনো ভিত্তি নেই। যেমন এখানে যদি আমরা বলি, আমরা আজকে একটা মহান দেশ ও জাতির নির্মাণের দায়িত্বের সামনে এসে দাঁড়িয়েছি। শেখ মুজিব স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশকে তিনি প্রতিষ্ঠিত করে গেছেন। আমাদের উপর সেই বাংলাদেশের নির্মাণের ভার, তার সোনার বাংলার বাস্তবায়নের দায়িত্ব। কেবল স্বপ্ন দেখে তাকে বাস্তবায়িত করা যাবে না, স্বপ্নের পাশাপাশি আমাদের বাস্তব পদক্ষেপ নিতে হবে, যাতে সে ইস্পিত বড় বাংলাদেশকে আমরা নির্মাণ করে যেতে পারি। এখন কথা হচ্ছে যে বড় বাংলাদেশ নির্মাণ করতে হলে তো আমাদের বড় একটা মনের জাতি দরকার। তো বড় মনের জাতি তো তৈরি হচ্ছে না, কারণ আমাদের স্বাস্থ্য চর্চার জায়গাটাতেই আমরা দেখতে পাচ্ছি যে আমরা দুর্বল, ওই জায়গাটাতেই আমরা দুর্বল স্বাস্থ্যের দিক থেকেই। যে এখন আমাদের সেই স্বাস্থ্যের চর্চাটাই নেই, আমরা প্রথম থেকেই দুর্বল। তাহলে বড় বাংলাদেশ কিভাবে তৈরি করব? আমাদের জাতি হচ্ছে পৃথিবীর সবচেয়ে রুগ্ন এবং স্বাস্থ্যহীন জাতি, অথচ আমাদের দেশের কর্ণধারেরা জাতির স্বাস্থ্যের উন্নতি নিয়ে কথা বলেন না। স্বাস্থ্যকে তারা হাসপাতাল আর ডাক্তারখানার ব্যাপার বলে মনে করেন না। আমাদের সবাইকে বড় বড় ব্যায়ামগীর, কুস্তিগীর হতে হবে এ কথা আমি বলছি না, কিন্তু মর্যাদাবান ও কর্মতৎপর মানুষ হিসেবে পৃথিবীতে সাফল্য পেতে হলে যে ন্যূনতম স্বাস্থ্যগত যোগ্যতা দরকার, তা আমাদের কোথায়? সারাদিন কত জায়গায় তোমরা যাও, কিন্তু কটা প্রাণ খোলা অট্টহাসির শব্দ শুনো? নিজেরাই যে হাসি হাসো, তাই বা কতটুকু প্রাণের ধাক্কায় কেঁপে ওঠা?
আমাদের দেশে তো অট্টহাসি শোনাই যায় না, তাই না? এবং এই যে আমাদের স্বাস্থ্য নিয়ে স্যার কিন্তু স্বাস্থ্য আন্দোলনও করতেছে, যে স্যারের এটা একটা অসমাপ্ত কাজ, যে স্বাস্থ্য আন্দোলন এটা বাকি রয়ে গেছে। সেদিন আমার সাথে দেখা হয়েছিল কয়েকদিন আগে, স্যার তখন তিনি বলছেন, এবং সত্যি আমি তখন স্যারকে দেখলাম, স্যার বলছেন আমাকে যে স্যারের স্টুডেন্ট যারা স্যারের থেকেও অন্তত 20-30 বছরের জুনিয়র স্যারের স্টুডেন্ট, তাদের অবস্থা স্যারের থেকে আসলে আরো বেশি, দেখলে স্যারের থেকে বৃদ্ধ মনে হয়। তারপর তাদের গায়ের চামড়া, হ্যাঁ সেই জায়গাগুলো মানে যত্ন নেই। তখন আমার মনে হয় আসলে, আমি তখন স্যারদেরকে ভালো করে তাকালাম, দেখলাম সত্যি মাশাল্লাহ স্যার এখনো মাশাল্লাহ কত সুন্দর। এবং আমার স্যারের সাথে যখনই দেখা হতো আমি বলতাম, স্যার আপনাকে খুব সুন্দর লাগছে। সত্যি স্যারের চুলের স্টাইল এক এক দিন এক এক রকম স্টাইল করে আসতেন স্যার, আমার কাছে খুব ভালো লাগে সবসময় স্যারের। তো এই যে আমাদের স্বাস্থ্য সচেতনতা, এটা তো নাই আমাদের মধ্যে। এমনকি আমাদের তো খাদ্যটা নিরাপদ না, আমাদের খাদ্য নিরাপদ নেই। আমরা অসুস্থ হলে যে আমাদের স্বাস্থ্য সেবা নিতে যাব, সেই জায়গাগুলো আমরা নিজেদের নিরাপদ মনে করি না। হাসপাতালে আমরা নিজেদেরকে কিন্তু নিরাপদ মনে করি না, এমনকি ডাক্তারদেরকেও আমরা সেজন্য নিরাপত্তা দিতে পারি না। ডাক্তাররাও জানের ভয়ে আমাদের চিকিৎসা করে থাকেন। তো এভাবে তো একজন চিকিৎসকও আমাদেরকে ভালো চিকিৎসা দিতে পারবে না। তো এইরকম আরো আছে। এবং আমরা যদি এমন দুর্বল জাতি থাকি, তাহলে তো বড় জাতি হয়ে উঠতে পারবো না আমরা। তো আরো অনেক সুন্দর সুন্দর কথা আছে। আজান দিচ্ছে, আমি একটা কথা বলে শেষ করে দিব, যে বানান ভুল নিয়ে একটা কথা বলি। সেটা হচ্ছে যে ইন্ডিয়ার যে আনন্দবাজারের ধরেন পত্রিকা, সেই পত্রিকাগুলোতে আমাদের যে বড় বড় ব্যক্তিত্ব, ধরা যাক আব্দুল্লাহ আবু সাইদ স্যার বা শামসুর রহমান, তাদের নামের বানান ভুল করে। কিন্তু আমাদের পত্রিকাগুলো কিন্তু সাধারণত তাদের নামের বানান ভুল করে না, কারণ আমরা আজও তাদের কাছে খানিকটা অপরিচিত, অচেনা, একটা অপরিগণিত, আধা পরিচিত সংস্কৃতি। তো আমাদেরকে তো ওদের মনে রাখার কোনো প্রয়োজন নাই। তো আমরা যতই স্লোগান দিই যে এই না সেই, কিন্তু আমরা কি নিজেরা আসলে ওই উচ্চ পর্যায়ে যেতে পেরেছি, নিজেদেরকে চেনাতে পেরেছি, আমরা নিজেদেরকে চিনতে পেরেছি? তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো, এই বইটা তো এখন পাওয়া যায় না, তবে প্রাণ থেকে প্রাণে নতুন খণ্ড আছে, সেখানে এই বক্তৃতাগুলো সংকলন প্লাস আরো স্যারের নতুন বক্তৃতা, সেগুলো সংকলন, প্রাণ থেকে প্রাণে 3টা খণ্ড পাওয়া যায়। এবং স্যারের তো ইচ্ছে যে তিনি 4র্থ খণ্ড প্রকাশ করতে চান, আমরাও চাই 4র্থ খণ্ড প্রকাশিত হোক। তো যদিও স্যারের বেশিরভাগ বক্তব্যই এত সুন্দর সুন্দর বক্তব্য অনেক আগের, সেগুলো তো আসলে আকাশে বাতাসে মিলিয়ে গিয়েছে। যা আছে এই রত্নগুলোই আমাদের সম্পদ। তো প্রাণ থেকে প্রাণে আপনারা সংগ্রহ করতে পারেন। তো ধন্যবাদ, আপনারা শুনলেন আমার কথা, থাকলেন আমার সাথে। আজান দিচ্ছে, এখন আমি শেষ করছি। আল্লাহ হাফিজ।